একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানী সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে একটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা করছে। জনগণের ওপর কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলেও জানান তিনি। নির্বাচনকে বিলম্বিত করতেই এসব আন্দোলন হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনগণের মতকে উপেক্ষা করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাওয়া কর্তৃত্ববাদী আচরণ। সতর্ক করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে। ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন। এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি রিভলভার ও ১৫৬টি গুলি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এসব জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। তিনি জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা হয়। ২০০২ সালে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। সেই মামলার আসামি ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এক ফোঁটা রক্ত মানে একটি প্রাণের আশার আলো, কিন্তু সেই রক্তে যদি স্যালাইন মেশানো থাকে তা রোগীর জন্য হতে পারে প্রাণঘাতী। তবুও থেমে নেই এই অপতৎপরতা। রাজধানীর বেসরকারি কিছু ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্তের ব্যাগে এভাবেই দেদারসে মেশাচ্ছে স্যালাইন। এসব মানহীন রক্ত বিক্রি হচ্ছে ৩ থেকে ১০,০০০ টাকায়। শুধু তাই নয়, মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সংগ্রহ করা রক্ত চড়া দামে বিক্রি করা হয় বাইরে। দেশের চিকিৎসা সেবার কেন্দ্রস্থল রাজধানী ঢাকা। অধিকাংশ মুমূর্ষ রোগীরই ঠিকানা হয় রাজধানীর কোনো না কোনো হাসপাতালে। ফলে সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয় এই শহরেই। কিন্তু মানুষের শরীরে দেওয়া রক্তগুলোতে আসলে কি রক্ত থাকে? বেসরকারি ব্লাড ব্যাংকের রক্ত কতটা মানহীন তা দেখতে ৫,৫০০ টাকায় এক ব্যাগ ও নেগেটিভ রক্ত সংগ্রহ করা হয় গ্রিন রোডের নিরাপদ ব্লাড ব্যাংক থেকে। সেই রক্ত পরীক্ষার জন্য নেওয়া হয় সরকারি একটি প্রতিষ্ঠানে। পরীক্ষার পর দেখা গেল ব্যাগে রক্তের চেয়ে স্যালাইনের পরিমাণই বেশি। এটা তো স্যালাইন, জি, এটা মানে স্যালাইন মিক্স। এক ব্যাগকে 2 ব্যাগ মিনিমাম করা হয়েছে, স্যালাইন দিয়ে এই ব্লাডটা তৈরি করা হয়েছে। শুধুই এই ব্লাড ব্যাংক নয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আগুনে পোড়া রোগীর জন্য বাংলাদেশ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার থেকে 2 ব্যাগ এ পজিটিভ রক্ত কিনে এনেছিল রোগীর স্বজন সঞ্জীবন পাল। পরীক্ষা করে দেখা গেল সেটিও রোগীর শরীরে দেওয়ার উপযোগী নয়। এই ব্লাডে আমাদের কাছে কোয়ালিটি চেক করে মনে হয়েছে যে আসলে এই ব্লাডটা আমরা ইউজ করতে পারবো না। রক্ত দিয়ে কতটা ভয়াবহ বাণিজ্য হতে পারে তা দেখা গেল মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর। সেখানেও সংগ্রহ করা রক্ত মাইলস্টোনের রোগীদের না দিয়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে রিদম ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। ১৮০০ করে দিচ্ছে। ১৮০০ করে। এটা তো বিক্রি করার জন্য আমরা দিই নাই, আমরা দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে, মানুষের যাতে একজনের জীবন বাঁচে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যারাই রক্ত নিয়ে অনিয়ম করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাইলস্টোনের যে ভুক্তভোগী তাদেরকে নিয়ে ব্যবসা করার বা প্রতারণা করার সুযোগ আমরা কখনোই দেইনি। এটা আমি তথ্য আপনার কাছে নিব। হ্যাঁ, যদি এরকম প্রমাণ থাকে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে প্রায় শতাধিক বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, যার অধিকাংশই মানছে না সরকারের নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০৮। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারেন বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে দ্য রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত নির্বাচনী রিপোর্টিং সংক্রান্ত এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়াই হবে নির্বাচনের মূল লক্ষ্য। বিগত সময়ে সুশাসন ও জবাবদিহিতার সম্ভাবনাকে পদদলিত করা হয়েছে। 1 বছরের মধ্যে তা ঢেলে সাজানো সম্ভব নয়। কিছু কিছু ক্ষেত্রে একটি দলের স্থানে অন্য দল স্থান করে নিয়েছে বলেও অভিযোগ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তবে গণ অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক দল ও প্রশাসন কাজ করলে নির্বাচনের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি। নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়। এই যে ভূমিকাটি তারা কতটুকু নিরপেক্ষতার সাথে পালন করছেন, আমরা যেটা অতীতে দেখেছি তার থেকে কতটুকু সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়েছে, এবং এই চর্চাটা রাজনৈতিক অঙ্গনে এবং আমলাতান্ত্রিক অঙ্গনে বিশেষ করে প্রশাসন এবং আইন প্রয়োগ ব্যবস্থায় কতটুকু প্রতিফলিত হচ্ছে, এবং বাস্তবে সেটার চর্চা আমরা দেখছি কিনা মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেটি পর্যবেক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব। 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের সবকটি নদীর পানি বেড়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 6টি জায়গায়। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সড়ক তলিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। মহারশী ও চেল্লাখালী নদীতে নিখোঁজ 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় 100 মিটার নদীতে বিলীন। এ ঘটনায় 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টানা বৃষ্টিতে বেড়েছে শেরপুর জেলার সব নদীর পানি। নদীর পাড় ভেঙে পানি ঢুকছে শহরে। পানির তোরে ভেসে গেছে ঝিনাইগাতি শহরের অন্তত 15টি বাড়িঘর। তলিয়েছে প্রায় 2000 হেক্টর জমির আবাদ। অনেক ধান জমিনগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তবে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে, বাড়ি ঘরেরও কিছু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি ভারী বর্ষণের যেভাবেই হয়েছে, বহু ঘর তলায় গেছে। অভিযোগ আছে বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রতি বছরই একাধিকবার আসে পাহাড়ি ঢল, ভাঙে মহারশী নদীর বাঁধ। 2024 সালে যে ভয়াবহ বন্যায় ভাঙন হয়েছিল, ওইখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করার পরে অল্প একটু জায়গা বাদ রাখা হয়েছিল। ওই জায়গা দিয়ে নতুন করে ভাঙনের ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আরো লাখ লাখ বন্যা নষ্ট হয়ে গেছে, বাঁধ ভেঙে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমাদের স্থায়ী বাঁধটা এখনো করে দেওয়া হয় নাই। একটু অল্প একটু বাদ দিয়ে দেয়, অল্প একটু বাজার করে দেয়, কিছুদিন পরে আবার একটু বৃষ্টি হলে শেষ, বাঁধ নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর বাঁধ নির্মাণের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। সেটা অবশ্যই স্থায়ী কাজ হবে। এদিকে পাহাড়ি ঢলের রংপুরের গঙ্গাচড়ায় বেড়ি বাঁধ ধসে হুমকিতে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। গ্রামে যত ইয়াডি আছে, বাড়ি টাড়ি, আবাদি, জমি টমি সব শেষ। বাঁধের কোনো ব্যবস্থা না হয় তাহলে আরো ক্ষতি হইবে। বিশাল জায়গা জমি মানুষের আছে, বা ব্রিজটা লালমনিরহাট টু রংপুর এই ব্রিজটার ক্ষয়ক্ষতি হবে। বেড়ি বাঁধ ধসে তলিয়েছে এরই মধ্যে 50 হেক্টর ফসলি জমি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিনের টানা বৃষ্টিতে শেরপুর জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে তারা বাঁধ নির্মাণ না করে দায়হীনভাবে মাটি ভরাট শেষ করে পানি এই কাজগুলো করেছে, তো জনদুর্ভোগের ফলে কেমন হয়েছে, পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে কি বলছে? আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো যে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালতেবাড়ি উপজেলা একেবারে সীমান্তবর্তী উপজেলা, এবং এর উত্তর প্রান্তে হলো গারো পাহাড়, তারপরে হলো ভারতীয় মেঘালয় রাজ্য, এবং এই জায়গা থেকে কিন্তু 4টি নদী এখানে ভুগাই, সোমেশ্বরী, মহারশী, চেল্লাখালী, এই 4টি নদী কিন্তু এই অঞ্চলের মাঝখান দিয়ে প্রবাহিত। এবং আমরা আজকে গত
3 দিনের যে টানা বর্ষণ 4 দিনের যে টানা বর্ষণ, এই বর্ষণের কারণে কিন্তু পাহাড়ি ঢল আসে এবং এই পাহাড়ি ঢল আসার কারণে আপনার এই যে মহারিষি নদীর ভাঙন দেখা দেয় এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন দেখা দেয় এবং এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় লোকালয় এবং আবাদি জমির উপর পানি প্রবেশ করে। এতে করে আসলে প্রায় 2000 হেক্টর জমির আমন আবাদ এবং সবজির আবাদ তলিয়ে যায় এবং অন্তত পক্ষে 15টি বাড়িঘর পানিতে ভাসিয়ে নিয়ে যায়। আমরা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা, এই বাঁধ মহারিষি নদীতে বাঁধ নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে বহুদিন থেকে এই এলাকার মানুষের দাবি হচ্ছে যে এখানে স্থায়ী বাঁধটা যাতে নির্মাণ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আসলে শুধুমাত্র বন্যা প্রতি বছরই ভাঙে, প্রতি বছরই মাটি দিয়ে ভরাট করা হয়, তারপরে পরবর্তী সময় আবার যখন পাহাড়ি ঢল আসে আবার সেই নদীর ভাঙন দেখা দেয়। এতে করে এই এলাকার প্রতি বছরই কিন্তু ফসল জানমালের ক্ষতি হয়ে আসছে। এতে করে এই এলাকার মানুষের আসলে যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ হচ্ছে না। এতে করে এই অঞ্চলের মানুষের মধ্যে চরমভাবে ক্ষোভ বিরাজ করছে। তাদের প্রত্যাশা হচ্ছে যে এখানে স্থায়ী বেড়িবাঁধ দেওয়া। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই বিষয়টা নিয়ে পরিকল্পনা গ্রহণ করছেন এবং তারা দেখছেন যে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ওনারা কথা বলছেন এবং এই বিষয়ে কিভাবে এই বিষয়টাকে সমাধান করা যায় এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নদীর পানি বৃদ্ধির বিষয়ে শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। জন্ম পরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র নিচ্ছে রোহিঙ্গারা। ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে একটি গ্রামে একাধিক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পাওয়ার তথ্য উঠে এসেছে। অভিযোগ আছে এক শ্রেণীর দালালের সহায়তায় এসব কাজে জড়িত রয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন। কক্সবাজারের হিমছড়ের দরিয়ানগর এলাকায় স্বামী সন্তান ও নাতি নাতনি নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছেন ৬৪ বছর বয়সী সারা খাতুন। সম্প্রতি পরিবারের অন্তত 10 জনকে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ডাবলমুরিক দক্ষিণ আগ্রাবাদ থেকে ভোটার হয়েছেন, পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। সারা খাতুনের খোঁজে দরিয়ানগর এলাকায় গেলে প্রথমে অসুস্থতার অজুহাত দিলেও পরে কৌশলে রাজি করানো হয় তাকে। এদেশে থাকতে থাকতেই আমি বুড়ো হয়েছি। যেহেতু আমার আত্মীয় স্বজন আছে ওখানে, ডাক্তারের কাছে যেতেও হয়, তাই সেখানে ভোটার হয়েছি। আমরা অরিজিনাল টেকনাফের জালিয়াপাড়ার। ওখান থেকে আমার বাবা বার্মা চলে যায়। দেশ স্বাধীনের পর আমরা আবার চলে আসি। বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীনের পরের বছর আগে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা পুরো দেশে ছড়িয়ে গেছে, দ্রুত তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার দাবি তাদের। ইতারা হারনা আরা অনেক কষ্ট পায়, কিন্তু কষ্ট পাইতে জিনিস এটা নেতাকে তারা ন দেখে, ইতারা কিন্তু তাদের সাথে জড়িত থাকে। রোহিঙ্গাদের প্রতি কাজগুলি করতেছে। আমাদের বাংলাদেশের ছেলেরা তো আসলে আমার জানা মতো এই কাজগুলি করবে না। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহযোগিতা করছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন, দাবি নাগরিক পরিষদ নেতার। বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন গ্রাম থেকে রোহিঙ্গারা ভোটার হয়েছেন। এই ভোটার হওয়ার পিছনে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের প্রশাসনে কিছু অসাধু কর্মকর্তার সাজস রয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তাকারী বেশ কিছু দালালকে শনাক্ত ও আটক করা হয়েছে। অসাধু চক্র থাকাটা স্বাভাবিক না, তবে এই ব্যাপারে আমাদের অভিযানগুলো কিন্তু এবং আমাদের যে বিভিন্ন সংস্থা থেকে আমরা তথ্য সংগ্রহ করি, গোপন তথ্য, এবং তার ভিত্তিতে আমরা কিন্তু নিয়মিত অভিযান করছি। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার জেলার মোট জনসংখ্যা প্রায় 29 লাখ। এর বাইরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 13.5 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কচ্ছপিয়া পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় মানব পাচারকারী চক্রের বেশ কয়েকটি আস্তানার সন্ধান পায় তারা। পরে সেখানে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। এসব চক্রের সদস্যরা অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল। পরিচয় শনাক্ত ও যাচাই বাছাই শেষে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রথম শ্রেণীর দায়িত্বে তৃতীয় শ্রেণীর কর্মচারী সচিব মামুনের বিরুদ্ধে অভিযোগ। রাজধানীতে এক সপ্তাহেও কমেনি সবজির দাম, বেশিরভাগই ৮০ টাকার ওপরে। আমদানির কারণে স্বস্তি চালের বাজারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বজনদের নামে আমেরিকা, লন্ডন সহ বিশ্বের নানা দেশে থাকা ৬ শতাধিক বাড়ি রাষ্ট্রের অনুকূলে জব্দের প্রক্রিয়া শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠানো সরকারি চিঠির পরিপ্রেক্ষিতে দুদকের কাছে প্রাসঙ্গিক আরও কিছু দলিলপত্র চেয়েছে বিদেশিরা। বিদেশে থাকা এসব সম্পদ উদ্ধারে আশাবাদী হলেও কতদিনে তা সম্ভব সেটা স্পষ্ট করতে পারছে না দুদক। 2016 থেকে 2021 এই 5 বছরে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে মোট 558টি বাড়ি কেনেন বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে। দুদকের তদন্তে যুক্তরাজ্যে 330টি, দুবাইতে 228টি এবং যুক্তরাষ্ট্রে 10টি বাড়ি ও ফ্ল্যাট শনাক্ত হয়। এসব অবৈধ সম্পদের ব্যাপারে দুদক সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি পাঠিয়ে ইতিবাচক সাড়া পায়, জানিয়েছেন কর্মকর্তারা। অপরাধ করে এগুলা সংগঠন করে টাকাগুলো নিয়ে গেছে, আমরা এগুলো প্রমাণ করতে তারা আমাদের এভিডেন্স চেয়েছে, আমরা সেই এভিডেন্সগুলো সংগ্রহ করতেছি এবং এটা পাঠালে তারা সেটা পর্যালোচনা করে সঠিক পেলে তারা ওদের দেশের যে কোর্ট আছে সেই কোর্টে এগুলো প্রেস করে দেন ওখান থেকে অর্ডার করে পরবর্তীতে দুই দেশের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে সহযোগিতার মাধ্যমে জিনিসগুলো ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। দুদকের অনুসন্ধানে ওই 3 দেশ ছাড়াও সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এমনকি ভারতেও সাইফুজ্জামানের বাড়ির সন্ধান মিলেছে। এসব সম্পদের দাম 5 থেকে 6 হাজার কোটি টাকা হবে বলে হিসাব করেছেন কর্মকর্তারা। জব্দ সম্পদের টাকা MLM এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি ওনার কয়েকটি দেশে ফ্ল্যাট এবং বাড়ি আছে, তার আনুমানিক মূল্য প্রায় 5-6 হাজার কোটি টাকার মতো বাংলাদেশি টাকায়। সো আমরা কমিশনের মাধ্যমে এটা MLR এর মাধ্যমে চেষ্টা করতেছি যে ওই সম্পদগুলো যাতে ব্যাহত না হয় এবং ওই সম্পদগুলো যাতে আমরা দেশে আনার ব্যবস্থা করতে পারি, সেই প্রক্রিয়াটা আমাদের চলমান রয়েছে। এদিকে সাইফুজ্জামান চৌধুরী পালানোর পর দেশে তার সম্পদ দেখভালে জড়িত সন্দেহে উৎপল পাল ও আব্দুল আজিজ নামে দুজনকে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির অনুমতি চেয়েছে দুদক। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, বিদেশে থাকা যে সম্পত্তি সেটি জব্দ করার প্রক্রিয়াটা আসলে কি, এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। শুধু 15 বছরে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 1 বছরে 1,80,000 কোটি টাকা। এটি ভয়াবহ। এই কাজগুলো শুধু 15 বছরে হয়নি, এর আগে থেকেই চলে আসছে, বাট 15 বছরে ব্যাপকতা পেয়েছে। এটির প্রথম যে প্রশ্ন করেছেন এটির উত্তর দিয়ে আমি পরবর্তীতে ব্যাখ্যায় যাব। এটি যে দেশে পাচার করা হয় সেই দেশের সাথে আমাদের সম্পর্ক কি, আমাদের দ্বিপাক্ষিক চুক্তি কি, এবং দুই দেশকে কতটুকু সহযোগিতা করবে। আমার বাংলাদেশের যে আইন, প্রচলিত আইন আছে, সেই আইনে তাকে অপরাধী সাব্যস্ত করে এবং সেই অপরাধী সাব্যস্ত করার পর এই জাজমেন্টটা ওই দেশে দেওয়া, এবং ওই দেশের সাথে যদি আমাদের চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক ওই দেশেও একটা জাজমেন্ট হবে। তারপরে আমাদের এই অর্থ আনা নেওয়ার বিষয় এখানে জড়িত। সবচেয়ে বড় কথা, অর্থ আনা নেওয়ার বিষয়ের বাইরে আমরা আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখে এসেছি এই ধরনের বড় হোয়াইট কালার অপরাধী যারা, তাদেরকে ধরা হয় না, তাদের বিচার হয় না। কারণ যারা এই কাজটি করে এসছেন আমরা দীর্ঘদিন দেখে এসেছি ওই লোকগুলাই এই অপরাধ দমনে যারা জড়িত থাকে তাদের অ্যাপয়েন্ট করে, তাদেরকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে, BFIUর তদন্ত কর্মকর্তা কে হবে, কিছুদিন আগে আপনাদের মাধ্যমে জেনেছি যিনি চিফ তদন্ত কর্মকর্তা উনি এটাতে জড়িত। আর পাশাপাশি আমাদের একটা উদাহরণ আছে, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের যেই মানিটা যে ডাকাতি হয়েছে সেখান থেকে অল্প কিছু অংশ আইদার ফিলিপিন অথবা শ্রীলঙ্কা থেকে এসছে বলে, ইফ আই এম নট রং, এই প্রক্রিয়ার মাধ্যমে অল্প কিছু অংশ এসছে।
আর ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতায় বসেই কিন্তু ইউরোপিয়ান বিভিন্ন দেশ ইনক্লুডিং ইংল্যান্ডের সাথে বলেছে তোমরা আমাদের পাচারকৃত অর্থ ফেরত দাও। এখন কতটুকু কূটনীতিক জোর কত জোরালো ভাবে দেবে এবং এটার পিছনে লেগে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে ওই জাবেদ সহ যারা পাচার করেছে তাদের শক্তি কি আমাদের রুল অফ ল হচ্ছে বেশি না কম, না যারা যারা তদন্ত করে তাদেরকে আবার পারচেজ করে ফেলে কিনা এটার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ যারা যারা এই মানি লন্ডারিং এর টাকা আনার পিছনে যারা কাজ করছেন তাদের সততা, তাদের শক্তি সামর্থ্য এবং তাদের ইন্ডিপেন্ডেন্সির উপর নির্ভর করবে এই টাকাটা আনা যাবে কি যাবে না। ওমর ফারুক, সেই হিসেবে দুদক এখনো পর্যন্ত যে তদন্ত শুরু করেছে তার টাকা তো বিভিন্ন মহাদেশে ছড়িয়ে রয়েছে, তো তাদের যে তদন্তের অগ্রগতি সেটি কি সন্তোষজনক? আমি মনে করি এই এত তাড়াতাড়ি যে এই তদন্তটা হবে এটা ইন্টারিম গভর্নমেন্টের কারণে আমার মনে হয় হয়েছে। কারণ সাধারণত এইসব ক্ষেত্রে পদে পদে বাধা আসে, কারণ যারা টাকা পাচার করে অত্যন্ত শক্তিশালী, আর টাকা ইটসেলফে শক্তিশালী। মানিকে তো আমরা সেকেন্ড গড বলি, এই মানি দিয়ে তো সব পার্সেজ হয়ে যায় সবকিছু। তারপরও আমরা মনে করি যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, দুজন বাংলাদেশে ধরেছে। আমি অসন্তোষ প্রকাশ করি বাংলাদেশে শুধু দুজন জড়িত না, একটা এত বড় একটা টাকা পাচারের পিছনে দুজন না, অনেক ব্যাংক জড়িত, অনেক বাণিজ্য জড়িত, অনেক ইম্পোর্ট এক্সপোর্ট জড়িত। এগুলো ফাইন্ড আউট না করাটা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, এবং আমি মনে করি যারা বাংলাদেশের কাউন্টার পার্ট আছে তাদেরকে অতি শীঘ্রই ধরা উচিত এবং তাদের স্বরূপ উন্মোচন করা উচিত, এবং যে যে ব্যাংক এটাতে জড়িত ছিল তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে ধরা উচিত। অর্থাৎ আপনি কমপ্লিট যদি একটি অভিযান না করেন, যদি একদম আট ঘাট না বেঁধে যদি ওদের বিরুদ্ধে না নামেন, তাহলে ওদের কখনো বিচারের আওতায় আনতে পারবেন না, ওরা অনেক বড় শক্তিশালী। ব্যারিস্টার ওমর ফারুক, সর্বশেষ একটু জানতে চাই, আগামী দিনে এই অর্থ পাচার প্রতিরোধে এখনই আসলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি পরামর্শ দেবেন? সবচেয়ে বড় কথা, বিএফআইইউ যেটি আছে আমাদের দেশে, আইনেও তাদের অনেক ক্ষমতা দিয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট লোক নিয়োগ করতে হবে, মামা খালা চাচা চাচি অথবা ওই যে আমরা আত্মীয় স্বজন নিয়োগ করে, আর অর্থাৎ যারা দুর্বৃত্ত তাদের হাতে যাতে নিয়োগটা না হয়। এক, দুই নম্বর আমি বলতে চাচ্ছি যে আমাদের যে রুল অফ ল, যে আমরা পারি না ওদেরকে ধরতে, ওদেরকে সাজা দিতে, সেটি উত্তরণের জন্য দুই একটা এক্সাম্পলেরই সাজার বিধান থাকতে হবে, দৃশ্যমান হতে হবে, মানুষ দেখবে, যাতে ভবিষ্যতে যে গুন্ডা পান্ডাগুলো এই কাজগুলো করবে তারা যাতে ভয় পায় এমন ব্যবস্থা নিতে হবে। মুদ্রা কথা, শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত, শাস্তির আওতায় না আনা পর্যন্ত কখনো এই ধরনের অপরাধ থামবে না। আমরা রুল অফ ল এ যে অবস্থায় আছি, যে ইন্ডেক্সে আছি, সেই ইন্ডেক্সকে উন্নত করতে হলে আমাদেরকে এদের শাস্তি দিতেই হবে। শাস্তি শাস্তি শাস্তি, এটি নিশ্চয়ই আসলে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই সামনে এই সমস্যা যেন না হয় সেটাই সকলের প্রত্যাশা। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এবং কেয়ারটেকার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা। এমনকি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ককে দেয়া হয়েছে হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব। এসব দায়িত্ব দেয়া হয় সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মামুনুল হাসানের স্বাক্ষরে। অভিযোগ আছে দায়িত্ব পেলেই তিনি এমন নিয়ম বহির্ভূত দায়িত্ব দিতে থাকেন। এমনকি প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় একটি আদেশ বাতিলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। ঢাকা উত্তর সিটির 9 জন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় 10 সেপ্টেম্বর। এতে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তানিয়া আহসান এবং কেয়ারটেকার অরুণ চন্দ্র দাস পান নবম গ্রেডের প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তার দায়িত্ব। দুজনের কারোর ক্ষেত্রেই মানা হয়নি চাকরি বিধিমালা। একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দায়িত্ব দেওয়া হলেও বৃহস্পতিবার তাদের পাওয়া যায়নি নতুন কর্মস্থলে। 9 সেপ্টেম্বর আরেকটি অফিস আদেশে 20তম গ্রেডের অষ্টম পাস অফিস পিয়ন জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারীর। কিভাবে দায়িত্ব পেলেন জানতে ডিএনসিসির অঞ্চল 5-এর অফিসে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জাকির হোসেন। মোহাম্মদ মামুনুল হাসান, যার মূল দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার, তবে তিনি যেন অপেক্ষায় থাকেন অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত বছরের নভেম্বরে যখন দায়িত্ব পেলেন তখন ডজন দুয়েক অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছিলেন, যা ছিল অসঙ্গতিতে ভরা। এবছর আবার তাকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়েই বেশ কিছু অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছেন, যেখানেও মানা হয়নি কোনো নিয়ম। এসব প্রশ্নের উত্তর খুঁজতে মামুনুল হাসানের মুখোমুখি ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি জানান এসব আদেশ অনুমোদন হয়েছে আগেই, তবে নথি ঘেটে দেখা গেল ফাইল অনুমোদন এবং আদেশ হয়েছে একই দিনে।
আপনি যখন অতিরিক্ত দায়িত্বে থাকেন তখনই আসলে একের পর এক মনে করেন হচ্ছে এরকম অতিরিক্ত দায়িত্বের এই আদেশগুলো আসলে হচ্ছে কেন? এসব ফাইল তো অনুমোদন হয়ে আসে, প্রস্তাবন চায় অনুমোদন হয়ে তারপর এমন না যে ইচ্ছে হলে অর্ডার করে দিতে পারে। এই সাক্ষাৎকার নেয়ার কিছুক্ষণ পরই বাতিল হয় জাকির হোসেনের আদেশ। এখন প্রশ্ন উঠেছে, প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় আদেশ বাতিলের লিখিত অনুমোদন হলো কিভাবে? এসব আদেশের পেছনে অন্য অভিপ্রায় দেখছেন বিশেষজ্ঞরা। এটা যদি করা হয় তাহলে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যে শৃঙ্খলাটা একদমই মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং এই ধরনের একটা বাজে নজির পরবর্তীতে কিন্তু পুরো সিস্টেমটাকে কলাপস করার জন্য যথেষ্ট। জন্য যারা দিচ্ছেন তারা কি করে দিচ্ছেন? যারা তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন, তারা তো এই ধরনের নর্মস গুলো দেখে অভ্যস্ত হওয়ার কথা। এর পেছনে অন্য কোনো গল্প আছে কিনা, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রণোদনা কাজ করছে কিনা, এখানে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। বিদেশে থাকা এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও বক্তব্য মেলেনি ডিএনসিসি প্রশাসকের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানেও রাজধানীর বাজারে দাম কমেনি সবজির। গত সপ্তাহের মতো সকল সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। নতুন আসা সবজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। আগের মতোই আছে মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, আর সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায়। আমদানি করায় চালের বাজারে স্বস্তির কথা বলছেন ব্যবসায়ীরা। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। শীতের আগাম সবজি এলেও দামে চড়া। এলাকা ভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় বাজার অনেক বেশি, যেটা আসলে সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। গরিব মানুষের তো নাগালের বাইরে। মাছ, শাক সবজি বা মাংস সবকিছু বৃষ্টির কারণে মনে করেন অনেক কিছু মাল নষ্ট হয়ে গেছে, কিছু মাল নাই, ঠিক আছে, সব মালেই কেজিতে ১০ টাকা ২০ টাকা বেশি। তো সেম দামই বা দুই একটা পরিবর্তন হয়েছে, বা দুই একটা দাম বাড়ছে, আবার দুই একটা কমছে। মুরগির বাজার আগের মতোই, অপরিবর্তিত ১২০ টাকায় ব্রয়লার এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। গত সপ্তাহে যে রেট ছিল এই সপ্তাহে এই রেটে বিক্রি করতেছে আর কি। গত সপ্তাহে ব্রয়লার মুরগির রেট ছিল ১৮০, এই সপ্তাহে ১৮০। এখনও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে ইলিশ মাছ। আকার ভেদে বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২৫০০ টাকায়। ইলিশের দামের প্রভাব পড়েছে অন্য মাছেও। মাছ বাজার তো আরো বেশি দাম, বাজারের পরিস্থিতি এতটা ভালো না। আজকে একটু বেশি, আগের তুলনায় ২০-৫০ টাকায় বেশি। মাছের দাম এখন বাড়তি, অন্য মাছের দাম বাড়তি, ইলিশ মাছটা আমদামি কম তো এই জন্য বাড়তি। এই দিনে ইলিশ মাছ থাকবে ভরপুর, আর এই দিনে ইলিশ মাছ পাওয়া যাইতেছে না, এই জন্য অন্য মাছের দামটা একটু বেশি। আমদানির কারণে তুলনামূলক স্বস্তি আছে চালের বাজারে। হেরফের নেই মশলা বাজারে। গরু এবং খাসির মাংসের দাম আগের মতোই। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিযোগিতা কমিশনের সঙ্গে নিয়ে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে কাজ করবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এ সময় তিনি আরও বলেন, সরকারের নানা আইন থাকলেও তা মানা হয় না, যা সুফল নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে বিশেষ সিন্ডিকেট তৈরি করা হয়, ভোগান্তিতে পড়েন ভোক্তারা। এ বিষয়ে সঠিক করণীয় সরকারের কাছে তুলে ধরবে ক্যাব। বর্তমানে দেশে সার নিয়ে কারসাজি চলছে, ন্যায্য মূল্যে সার মিলছে না, সরকারের ভর্তুকির সুফল পাচ্ছে না কৃষক। পাশাপাশি কৃষি ঋণ বিতরণেও অনিয়ম হচ্ছে। এসব নিয়ে সরকারের কাছে প্রতিবেদন তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে আগামী ১ বছর নানা খাতে ক্যাবের পরিকল্পনা তুলে ধরেন সভাপতি। এবারে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। আপনাকে স্বাগত। আপনি তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দীর্ঘদিনই দায়িত্ব পালন করেছেন, এখন ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার সামনে পরিকল্পনা কি? ধন্যবাদ, এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজের যারা দর্শকরা এখন শুনছেন তাদেরকে ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে প্রায় ২.৫ বছর দায়িত্ব পালন করেছি, তার আগে বাণিজ্য মন্ত্রণালয়, এবং সেখানে আমাদের ইম্পোর্ট এবং ইন্টারনাল ট্রেড বিষয়গুলো আমি দেখভাল করতাম। পরবর্তীতে আমি শ্রম মন্ত্রণালয়ের সচিব হিসেবে সম্প্রতি আমার যেটি সরকারি সময় অনুযায়ী আমি অবসর ছুটিতে আছি।
এবং আমি গত 9 তারিখে, এখন থেকে 10 দিন আগে, আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছি। এবং এটি আজকে 10 দিন পরে আমরা 19 তারিখে আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আপনি যে নিউজে যেভাবে বলেছেন, আমরা একটি আমাদের রূপরেখা, অর্থাৎ 1 বছরে আমরা কি কি কাজ করব সেই বিষয়ে আমরা 16টা সেক্টরে কাজ করব সেটি আমরা তুলে ধরেছি এবং আমাদের মিট দ্য প্রেস করেছি। এখন আমি যেটা বললেন, আমি যখন সরকারে ছিলাম তখন একটা দায়িত্বটা ডিফারেন্ট ছিল। সেটি সরকারের আমাদের নিয়ম শৃঙ্খলা বা আইন কানুনের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে। এর বাইরে আমাদের স্বাভাবিকভাবেই সরকারে থাকলে যেটি হয় যে অনেকটাই আপনার বলবো যে চাপ থাকে, অনেকটাই আমাদের যেটি বলে যে আমাদের যে রুলস রেগুলেশনের মধ্যে থাকে। কিন্তু ক্যাবের অ্যাক্টিভিটিসটা টোটালি ডিফারেন্ট। এটি একটি বেসরকারি সংগঠন এবং একটি অরাজনৈতিক সংগঠন। ক্যাব মূলত ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে এবং আমাদের জেলা এবং বিভাগ এবং উপজেলা পর্যায়ে আমাদের ক্যাবের যারা প্রতিনিধিরা আছেন তারা মূলত ভোক্তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। সেই জায়গাতে আমি দায়িত্ব নেওয়ার পরে যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, দ্রব্যমূল্যের যে লাগাম, সেরা যে দাম, এবং সেটি আমাদের মূল্যস্ফীতির যে কথাগুলো আসলো, এবং এটাই হলো বাস্তবতা। এবং সেখানে আমরা যে জিনিসটা দেখেছি যে এটি তো শুধু এখন ঠিক না, এবং সেখানে যারা বিক্রেতা তাদের যে কথাগুলো শুনছিলাম আমি আপনাদের নিউজে, অর্থাৎ অজুহাতের শেষ নেই। অজুহাতটা কি? এখন বৃষ্টি, এই জন্য আপনার সবজির দাম বেড়ে গেছে, এখন ইলিশ মাছ ধরা পড়ছে না, সেই জন্য ইলিশ মাছের দাম বেড়ে গেছে, এরকম অজুহাত হাজারটা আছে। শফিকুজ্জামান, একটি বিষয় একটু বলতে চাই যে আপনি যে অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন, তো সবজির বাজারের কথা যদি আমরা বলি, দাম বেশ ঊর্ধ্বমুখী। পেঁপে, আলু ছাড়া তো কোনো সবজি 80 টাকার নিচে মিলছে না। তো সরকার দাম নিয়ন্ত্রণে আসলে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত সবজির যে মূল্য, এটি আসলে তো সরকার ভাবে নিয়ন্ত্রণ করার বা দাম নির্ধারণ করার ওভাবে সুযোগ নেই। একটি আমাদের আছে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয়। সেখানে আমাদের এসেনশিয়াল কমোডিটির মধ্যে আসলে দুটো পণ্যের দাম ঠিক করে দেয়, সেটি চিনি এবং ভোজ্য তেল, এই দুটি। কারণ হলো এটা অনেকটা ইম্পোর্ট নির্ভর। কিন্তু আপনার সবজির বাজারের যে কত টাকায় বিক্রি হবে এটি তো ওইভাবে নির্ধারণ করা যায় না। তবে কৃষি বিপণন অধিদপ্তরের একটি আইন আছে, সেখানে যৌক্তিক মূল্য এবং কতটুকু লাভ করবে প্রতিটা পর্যায়ে, অর্থাৎ কৃষক উৎপাদনের পরে এটি কতটুকু লাভ করবে এবং পাইকারি এবং খুচরা বাজারে। সেখানে সবচেয়ে বড় বিষয়টি হলো যে আমাদের বাজার ব্যবস্থাপনা একটি ত্রুটিযুক্ত। এই বিপণন ব্যবস্থার এই সুযোগে, অর্থাৎ কৃষক এবং আমরা যারা ভোক্তা আছি, এই দুটি গ্রুপ সবচেয়ে বেশি আপনার সাফার করে। অর্থাৎ কৃষকরা মূল্য পায় না, আর এইদিকে ভোক্তাকে বেশি মূল্যে কিনতে হয়। সেই জায়গায় যে বিষয়টি আছে যে সাপ্লাই চেনে আমাদের যে ফড়িয়া, আমাদের যে দালাল চক্র আছে, অথবা আমরা যে আড়তদার, পাইকারি, এই জায়গাগুলোতে আমরা আসলে মূলত ফোকাস করবো। অর্থাৎ কৃষকের পণ্য যাতে ভোক্তার কাছে সরাসরি আসতে পারে সেটা নিয়ে কাজ করা। আরেকটি যেটা আপনারা নিজে দেখালেন, যেটি আছে যে কৃষকদের উৎপাদন কস্ট, এবং উৎপাদন কস্ট গুলো বেড়ে যায় কিন্তু অনেকগুলো কারণে। একটি হলো যে কৃষি ঋণ, যেটি কৃষকদের পাওয়ার কথা, এবং আমার কাছে আমি যেটুকু খোঁজ খবর জানি সেটা কিন্তু কৃষকরা এই ঋণটা পাচ্ছে না। এবারে শফিকুজ্জামান, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমদানি বাড়ায় তো চালের বাজারে কিছুটা স্বস্তি এসেছে, ব্যবসায়ীরা এই কথাটি বলছেন। আপনার এই দিক থেকে মূল্যায়নটা কি? আমাদের যেটা আমাদের ধান উৎপাদনে কিন্তু অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, এবং যেটি এখন বড় মৌসুম বা যে সময়ে আমাদের যে পরিমাণ চাল এবং সরকারিভাবে যেটা মজুদ আছে সেটা কিন্তু যথেষ্ট। এরপরও চালের বাজার কিন্তু খুব অস্থির দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। অ্যাকচুয়ালি কার্তিক মাসে যেটি হয় একটু আপনার অনেক সময় একটু মন্দা দেখা যায়, কিন্তু এই সময় তো হওয়ার কথা না। সেই জায়গায় যেটা আছে যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের কিন্তু চালগুলো এখনো কিন্তু পাইপ ট্রেনে আছে। কিন্তু এই যে দাম মূল্যটা কমে গেল, এটি হলো আমাদের একটা কতিপয় গ্রুপ যারা আছে সেই ব্যবসায়ীরা এই কারসাজিটা করে, এবং এইসব কারসাজির কারণেই কিন্তু কোনো সময় আপনার হঠাৎ করেই আপনার দ্রব্যমূল্যটা ঊর্ধ্বগতিতে যায়। তো সেই জায়গায় যে বিষয়গুলো আছে যা আমাদের ফোকাসটা হবে সেখানে, অর্থাৎ আমরা এই ইনফরমেশন গুলো সেখানে ঘাটতি আছে, আমাদের কতটুকু উৎপাদন হলো, আমাদের কতটুকু চাহিদা আছে সেখানে ঘাটতি আছে, সেখানে সমন্বয়ের একটা বিষয় আছে। আমরা যদি মনে করি যে আমাদের উৎপাদন এবং আমাদের চাহিদার থেকে যদি উৎপাদন কম হয়, তাহলে কিন্তু আমরা প্রপার টাইমে যদি আমরা এই আমদানির সিদ্ধান্তগুলো নেই,
তাহলে কিন্তু বাজার অস্থির হয় না। তাই সেই নিশ্চয়ই আসলে জায়গায় আপনি সমন্বিত ক্যাবের হয়ে বলেছেন যে বেশ কিছু নতুন ভূমিকা পালন করবে, সেগুলোর কথা নিশ্চয়ই আপনি পালন করবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর বিমানবন্দর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি তো লাইনচ্যুত হয়, ঘটনাটি কিভাবে ঘটেছে, হতাহতের কোনো ঘটনা পাওয়া গেছে কি, এবং বর্তমান পরিস্থিতি কেমন? ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে মানে ঢাকাতে ঢোকার মুখে যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ঠিক আগে 22 নম্বর পয়েন্ট যেটি, সেই 22 নম্বর পয়েন্টের একটি বগি পিছন থেকে সেটি লাইনচ্যুত হয় এবং সেই লাইনচ্যুত হওয়ার ফলে কিন্তু ট্রেনটি বিমানবন্দরের স্টেশনের মুখেই মানে ঢোকার মুখেই সেটি দাঁড়িয়ে আছে এবং সেটি ইতিমধ্যে এতক্ষণে উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়েছে। আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেই তথ্যটি জানানো হয়েছে যে উদ্ধার কাজ সম্পূর্ণ এবং যে সিগন্যাল সেটি খুলে দেওয়া হয়েছে। তবে চেক করে দেখা হচ্ছে যে লাইনে আর কোনো ধরনের ত্রুটি আছে কিনা এবং এই লাইনচ্যুতির কারণে ঢাকা অভিমুখে বা ঢাকা কমলাপুর রেলওয়ে বিমানবন্দরে এই রেলওয়ে স্টেশনে আসার জন্য যে ট্রেনগুলি অপেক্ষমান ছিল সেগুলোকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিমানবন্দরের বাইরে মানে ঢাকার বাইরে টঙ্গী স্টেশন কিংবা গাজীপুর স্টেশনে অপেক্ষা করতে হয়, যার কারণে স্টেশনে থাকা যারা রিসিভ করতে আসবেন সে সকল মানুষকে এবং ট্রেনের মধ্যে থাকা যাত্রীদেরকে এই ভোগান্তির শিকার হতে হয় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এর মধ্যে যে 4টি ট্রেন এই বিলম্বের মধ্যে পড়ে উপকূল এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস এবং সুবর্ণ এক্সপ্রেস, এই 3টি ট্রেন সাথে একটি লোকাল ট্রেন ছিল। এই 3টি ট্রেনের মধ্যে 2টি ট্রেন কিন্তু ইতিমধ্যে স্টেশনে এসে পৌঁছেছে, প্রায় 2.5 ঘন্টা বিলম্বে এসে পৌঁছেছে। যদিও বা কিন্তু স্বস্তির কথা হলো যে এই ট্রেনগুলা ছেড়ে যাওয়ার সময় এখনো হয়নি, যার ফলে শিডিউল বিপর্যয় সেই কথাটি কিন্তু স্টেশন কর্তৃপক্ষ বলতে নারাজ বা বলছেন যে আশা করা যায় যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটবে না, কেননা সব ট্রেনই সময় মতো ঢাকা থেকে ছেড়ে যাবে। যেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সেটি একটি লাইনে হয়, ঢাকা থেকে বের হওয়ার যে বিভিন্ন গন্তব্যের ট্রেন সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে এবং স্টেশন কর্তৃপক্ষ আশা করছেন বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শেষ সময়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এরই মধ্যে মণ্ডপের 80% কাজ শেষ হয়েছে। বাঁশ, কাঠ আর কাদামাটি দিয়ে দুর্গাদেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে যৌথ বাহিনী। শিল্পীর নিপুণ হাতের শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার রূপ। প্রতিমায় ভরে উঠছে প্রতিটি মণ্ডপ। দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজাতে ব্যস্ত নারায়ণগঞ্জের প্রতিমা শিল্পীরা। আগামী পঞ্চমীতে আর কি আমাদের ডেলিভারি, আশা করি যত কষ্টই হোক আর কি আপনার এই সময়তে আমরা কমপ্লিট দিতে পারবো। দিন রাত কষ্ট করে মায়ের প্রতিমাটা আমরা সম্পূর্ণ করতে পারলে আমাদের মনে অনেক আনন্দময় লাগে আর কি। বাঁশ, কাঠ, খড়, পাট ও বিভিন্ন ধরনের মাটি এবং রং দিয়ে প্রতিমা তৈরি করেন কারিগররা। প্রতিমা তৈরিতে খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা। তবে সরঞ্জামের দাম বাড়া ও পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কারিগররা। মৃৎশিল্প কাজে কাজ করতে যে র মেটেরিয়ালসগুলো লাগে আমাদের, কিন্তু এগুলোর দাম অত্যাধিক, কিন্তু সেই অনুপাতিক হারে আমাদের কাজের পারিশ্রমিক আমরা পাই না। অপ্রীতিকর ঘটনার শঙ্কা নেই জানিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে, মিলেছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়েই কিন্তু আমরা মিটিং করেছি এবং তারা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের এই পূজাটা, সার্বজনীন এই দুর্গোৎসব যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয় সেই লক্ষ্যে তারা কিন্তু আমাদের সাথে আছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পূজায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে যৌথ বাহিনী। কমিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বলেছে যে এটা এই উৎসব
কোনো বিশেষ গোষ্ঠীর না, বিশেষ ধর্মের না। এটাকে সফল করার জন্য বা উৎসমুখর করার জন্য আমরাও পরিশ্রম করব, আমরাও কাজ করব। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী আর 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। সব খবরের আরও জানতে বিস্তারিতভাবে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।